আমার নাম হচ্ছে অর্কদীপ জানা। আমার নাম ফার্স্ট আমি লিখেছি। আমি হচ্ছে অর্কদীপ জানা, ঠিক আছে। তো আমি যে জন্য ফার্স্ট আজকে ভিডিও তোমাদের সাথে আমার চ্যানেল, আমার চ্যানেল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড, সিভিল ইঞ্জিনিয়ারিং ন্যাচারাল ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমি যে জন্য ভিডিওটা করছি, যে কারণের জন্য করছি বেসিক্যালি, যেটা সেটা ফার্স্ট আমি আগে ডিসকাশন করি, তারপরে আমি টপিকে যাব, তারপরে আমি বিষয়গুলোতে যাব। সেটার ফার্স্ট কারণ হচ্ছে, যেটা অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তো বর্তমান যুগে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা মেন ব্রাঞ্চ মাদার ট্রেড বলা যেতে পারে। তো মাদার ট্রেডের মধ্যে তিনটে জিনিস পড়ে: সিভিল পড়ে, মেকানিক্যাল পড়ে, ইলেকট্রিক্যাল পড়ে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এটা নিয়ে অনেকে পড়াশোনা করে। অনেকের এখনকার দিনে যে জিনিসটা হয়েছে, না পড়াশোনা তো করলো, অনেকে ডিপ্লোমা করছে সিভিলে, অনেকে বিটেক করছে বা মাস্টার্স করছে কেউ কোথাও ভালো জায়গা থেকে, বা এখন প্রাইভেট কলেজ থেকে মাস্টার্স করছে। এখনকার দিনে যে সমস্যাগুলো হয়েছে, যেটা আমিও ফেস করেছি কিছুদিন, এখন পর্যন্ত আমি মোটামুটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারিনি। তো আমি বেশি গাজর ঝোলানো কথাবার্তা বলবো না, গাজর ঝোলানো কথাবার্তা আমি বলি না, আমি যেটা বাস্তব সেটাই বলি, যেটা অ্যাকচুয়াল, যেটা হয়েছে, যেটা প্রেজেন্টে যেটা হচ্ছে আমার সঙ্গে, বা বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে যেটা হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো তাদেরই তাদের সঙ্গে সঙ্গে নিজেকেও রিকভারি করার চেষ্টা করি। আমি নিজেকে যখন রিকভারি করার চেষ্টা করছি, আমার সঙ্গে সঙ্গে ওদেরকেও রিকভারি করার চেষ্টা করি। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ, বা প্রাইভেট কলেজে নর্মাল পড়াশুনো করে। সবার তো ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক ভালো হয় না। তো ব্যাপারটা যেটা হচ্ছে, যে ওরা কোম্পানিতে থাকতে থাকতে এমন কোনো ভালো জায়গায় কোচিং নিয়ে, যেখানে অনেক রেট বলছে, অনেক দাম বলছে, বা অনেকে বসে রয়েছে, তো ভালো জায়গায় পড়াশোনা করতে পারছে না, তার জন্য অনেক সার্ভিসের জায়গায়, অনেক এই জায়গায় আটকে যাচ্ছে, অনেক ভালো কলেজে চান্স পাচ্ছে না, বেটার কলেজ, বেটার জায়গায় চান্স পাচ্ছে না। তো তাদেরকে এরকম হেল্প করবো, তার সঙ্গে সঙ্গে আমি নিজেও হেল্প করতে থাকবো। কারণ আমি বলবো না যে আমি এখন পুরোপুরিভাবে প্রপার সিভিল ইঞ্জিনিয়ারিং জেনে গেছি, কারণ ওটা বলাটা ভুল হবে না, কারণ গাজর বোঝানোর কথাবার্তা বলে তো দেখুন কোনো লাভ নেই। বেসিক্যালি আমি এটা বোঝানো করছি যে আমি পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকগুলোকে নিয়ে, যতগুলো আমাদের সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, তো প্রপার সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকগুলোকে নিয়ে আমি ডিসকাশন করবো, সেটা ডিটেল ডিসকাশন হবে। তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা সাবজেক্টের গেট হোক, বা অন্যান্য কোনো গভর্নমেন্ট বা কোনো এক্সাম হোক, তার কোশ্চেন অ্যান্সার রিলেটেড আমরা বিওকিউ প্র্যাকটিস করবো। সঙ্গে সঙ্গে আমি টপিক্যাল কনসেপ্টগুলো, যেগুলো সাবজেক্টের ওয়াইজ কনসেপ্ট যেগুলো রয়েছে, সেই কনসেপ্টগুলো আমি জেনে নেব, ঠিক আছে। সো আমি আমার নাম্বারটা আমি আগে বলে দিই, কেউ যদি পরে 419177, এই নাম্বারটাই আমাকে ফোন করতে হবে, ঠিক আছে। এটাই আমার ফোন নাম্বার। যদি কারো দরকার হয়, এই নাম্বারটা আমাকে হয় ফোন করতে পারো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ন্যাচারাল, সিভিল ন্যাচারাল ওয়ান, এটা হচ্ছে আমার চ্যানেল। এবারে বেসিক্যালি আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকে মেন টপিকগুলো। আজকে হচ্ছে টপিক হচ্ছে, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট বা সিলেবাস নিয়ে আমি একটু ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটা কথা, তার আগে আমি আমার যে কোয়ালিফিকেশন বলে দিই, কারণ কোয়ালিফিকেশন তো এখন একটা বিশাল বড় ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। কারণ কে ভালো কলেজে পড়ছে, বা কে খারাপ জায়গায়, ভালো জায়গায় খারাপ কলেজ থেকে পড়ছে, সবাই তো পড়াশোনা মানে চ্যানেলে পড়ায়, বা সবাই এমনিও পড়াশোনা করে, সবাই অনেকেই পড়ায়। তো তার জন্য ভালো জায়গায় ট্যাগ দরকার হয়, আইআইটি এনআইটি ট্যাগ দরকার। সত্যি কথা বলছি, আমি আইআইটি এনআইটি কোনো মানে স্টুডেন্ট বা কোনো প্রফেশন বা যাদবপুর ইউনিভার্সিটির মতো, বা আইআইএসটি শিবপুর, এইসব ইউনিভার্সিটিগুলো ভালো কলেজের প্রফেশন। তবে আমি এটুকু বলতে পারি, আমি ডিপ্লোমা করেছি সিভিলে, বিটেক করেছি সিভিলে। তারপরে আমি মোটামুটি কোম্পানিগুলোতে মোটামুটি কাজ করেছি। মোটামুটি বলবো, আমি বলবো না যে কোম্পানি এক্সপিরিয়েন্স খুব ভালো রয়েছে। মোটামুটি আমি নিজেকে অতটা জাহির করে দেখাতে চাই, যেটুকু আছে আমি সেটুকুই আমি নিজেকে ডিসকাস করছি নিজেকে নিয়ে। তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে বলতে পারো। তো আমি বলবো না সিভিল ইঞ্জিনিয়ারিং আমি সব একদম ভালো করে জেনে গেছি, তো আমি এত কিছু বলবো না, কারণ আমি আরও এখন অনেক কিছু জানা বাকি রয়েছে। তো আমি নিজেকে একদম ডেভেলপ করার চেষ্টা করছি, সেরকম আমার সঙ্গে সঙ্গে আমি সবাইকে ডেভেলপ করা, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সঙ্গে যারা জুড়ে রয়েছে, তাদেরকেও আমি ডেভেলপ করার চেষ্টা করছি। সো বেসিক্যালি এবার যে ব্যাপারটা হচ্ছে, যেটা যে আমার কন্টেন্টগুলো সব ফ্রি কন্টেন্ট থাকবে, ঠিক আছে। আমার কোনো পেড কন্টেন্ট থাকবে না, ঠিক আছে। আমার যা কন্টেন্ট, আমার পেড কন্টেন্ট থাকবে, নট পেড, ঠিক আছে। আমার কন্টেন্ট পেড নয়, নট পেড, ফুললি ফ্রি কন্টেন্ট, ফুললি ফ্রি কন্টেন্ট ফর অল স্টুডেন্ট, ফুললি
free content for all students, for all civil engineering students. ওকে, হওয়ার জন্য আমার কন্টেন্টটা ফ্রি কন্টেন্ট থাকে, কোনো অসুবিধা হবে না কারণ বেসিক্যালি। এবারে দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ সবার যে ভালো লাগবে কিনা জানি না, তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অত আমি মার্কেটিংয়ের নলেজ আমার নেই, আর মার্কেটিংয়ের উপরে আমার কোনো ইয়ে করার কোনো ইরাদাও নেই, নষ্টরাও নেই, ঠিক আছে? ওইসব ছাড়ো, আমি ওইসব কত আর না বলে আমি আজকে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আমি আজকে মেন টপিক কিছু নিয়ে ডিসকাশন করবো, যেগুলোর মধ্যে পড়ছে ফার্স্ট হচ্ছে, আমি আগে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং আমি আগে বলে নিই কি এক্সাম রিলেটেড এক্সাম, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক রকম এক্সাম হয়, কি কি রিলেটেড এক্সাম হয়। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যেই সবাই জানে এটা, যে জুনিয়র ইঞ্জিনিয়ার বেশ কিছু এক্সাম হয়। আচ্ছা, আমাদের এই হয়, এই মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেশ কিছু পরীক্ষা হয়। আর হয় কি, কেউ হায়ার স্টাডি করতে চায় তার জন্য কে দিতে পারে, যে গেট দিতে পারে, গেট, যে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এই পরীক্ষাগুলো হয়। এবার তার মধ্যে সবাই জানে যে আমাদের ব্যাঙ্গালোরে WBSC, যেই WBSC হয়, KMC হয়, KMDA হয়, KDS হয়, নির্মাণ সহায়ক হয়। আচ্ছা, আরো অনেক ডেভেলপমেন্ট অথরিটির এক্সাম রয়েছে, আরো অনেক ডেভেলপমেন্ট অথরিটির এক্সাম রয়েছে। ডেভেলপমেন্ট অথরিটি এক্সাম রয়েছে। যেমনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও, না এখানে এটা স্টেটের ক্ষেত্রে বললাম, ঠিক আছে? এটা বেসিক্যালি স্টেটের ক্ষেত্রে। এবারে সেন্ট্রালের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রালের হয় হচ্ছে রেল হয় মেন বেসিক্যালি, আর হয় এসএসসি। তো এই দুটো হচ্ছে মেন বেস। এছাড়া হতে পারে ডিআরডিও জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, রিসার্চ ডিআরডিও জুনিয়র ইঞ্জিনিয়ার বলে না, জুনিয়র রিসার্চ ফেলো বলে, জুনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, ইসরো হতে পারে। এছাড়াও আরো অনেক পিএসইউ রয়েছে, পিএসইউ, ঠিক আছে? পিএসইউ রয়েছে, পিএসইউ যেই এক্সাম বেসিক্যালি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে স্টেটের ক্ষেত্রে হয় WBSC হয়, KMC হয়, তো KMDA হয়, তো আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে? আর গেট কিন্তু আমরা বেসিক্যালি গেট মানে গেট টাইপ হয়, ঠিক আছে? গেট মানে গেটেরই হয়। একটু আপনি একটু আসছি। আচ্ছা, বেসিক্যালি প্রবলেম হচ্ছিল, মাঝখানে আমার রেকর্ডিংটা একটু বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমি ওই জন্য একটু গ্যাপ নিয়েছি। তো যেহেতু রেকর্ডিংটা বন্ধ হয়ে একটু গ্যাপ নিলাম, সরি ফর দ্যাট। এবারে বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। এবার প্রত্যেকটা জায়গার সিলেবাস কিন্তু আলাদা আলাদা মানে কোথাও একটু কম পড়তে হয়, কোথাও একটু বেশি পড়তে হয়, ঠিক আছে? তো আমরা অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারিং হোল টপিকগুলো বা হোল জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করবো, অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারিং হোল জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করবো। তো তার জন্য আমাদের সর্বপ্রথম স্টাডি এটা করতে হবে, সিলেবাস স্টাডি করতে হবে, কী কী আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো সর্বপ্রথম আমাদের যেটা স্টাডি করতে হবে সিলেবাস স্টাডি। তাহলে সর্বপ্রথম আমরা স্টাডি করছি সিলেবাস স্টাডি, মানে আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস রয়েছে, তার মধ্যে কী কী পড়ে। বেসিক্যালি সর্বপ্রথম যেটা পড়ে ওটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট,
এটা সবথেকে এটা আমাদের মানে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এর গভর্নমেন্ট সেক্টর নয়, প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর, প্রত্যেকটা প্রাইভেট সেক্টর এবং অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারিং যদি কেউ বাইরে গিয়ে কাজ করতে যায় অ্যাজ পার আউটসাইড অফ কান্ট্রি, ওখানে কিন্তু খুব ভালোভাবেই এই টপিক বা এই সাবজেক্টটা খুব প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, সেটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যেটা প্রাধান্য সব জায়গাতেই রয়েছে। এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বেসিক্যালি একটা সাবজেক্ট। ঠিক আছে, এবার এর অনেক সাব ব্রাঞ্চ রয়েছে, সাব পার্ট বা সাব সাবজেক্ট রয়েছে। সেগুলো কি কি? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে বেসিক ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স সম্পর্কে আমাদের ধারণা দেওয়া দরকার। তো অ্যাপ্লাইড ফিজিক্সের আমাদের পুরোতে অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে আমার জানলে হবে অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে ইলেকট্রিসিটি পড়ে যাচ্ছে, অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে তোমার লিনিয়ার মোশন পড়ছে, সার্কুলার মোশন পড়ছে, এছাড়া ইলাস্টিসিটি পড়ছে, অনেক কিছু জিনিস পড়ছে, নিউটনস ল পড়ে যাচ্ছে, নিউটনসের যতগুলো ল আছে সব পড়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম পড়ে যাচ্ছে, পলিথন পড়ে যাচ্ছে, সিজি পড়ে যাচ্ছে, এমআই অনেক কিছু পড়ছে। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং জানতে গেলে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট নাম্বার সেটা হচ্ছে বেসিক অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এবারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা হয়ে গেল। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা হয়ে যাওয়ার পরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হয় কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরে আমরা জানবো হচ্ছে সো যেটাকে আমরা বলে থাকি স্ট্রেংথ অফ মেটেরিয়াল। খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট স্ট্রেংথ অফ মেটেরিয়াল। শুধু স্ট্রেংথ অফ মেটেরিয়াল নয়, স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই 4-5টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর কি রয়েছে এরপরে রয়েছে হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস। চার নম্বর হচ্ছে আরসিসি, রিইনফোর্সড কংক্রিট। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে স্টিল। তো এতগুলো পার্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে আছে, মানে 5টা সাবজেক্ট কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। এই 5টা সাবজেক্ট জানলে যদি কেউ বলে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর গুড, আই এম গুড টু স্ট্রাকচার অন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তো ইউ হ্যাভ বি good of all these all 5 subjects. You have to be good on all 5 subjects, so you can good about structural engineering. Okay, আপনাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টের ধারণা চলে আসছে, এটার নাম হচ্ছে আমরা বলে থাকি যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দুটো পার্ট পড়ে যাচ্ছে। পার্ট নাম্বার 1 হচ্ছে সয়েল মেকানিক্স, সয়েল মেকানিক্স, আর 2 নম্বর হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, কারণ আমার এই বোর্ডের মধ্যে তো সব কিছু সিলেবাসটা ধরবে না। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমি লিখতে লিখতে মুছতে যাবো, কারো যদি লেখার প্রয়োজন হয় তো তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। ঠিক আছে, তোমরা কি করো না, ভিডিওটাকে পজ করে লিখে নিও, আমার একটা টাইমের ব্যাপার আছে, তো আমার একটা টার্গেটেড টাইমের মধ্যে কাজ করতে হচ্ছে, তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পর যে সাবজেক্টটা আমি আসছি সেটা এরপরে খুব মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখান থেকে শুধু গভর্নমেন্ট এক্সামে নয়, প্রায় গ্রেড এক্সামে কোশ্চেন আসে বা অন্যান্য এক্সামগুলোতে কোশ্চেন করে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ভেরি গুড টপিক বা ভেরি গুড সাবজেক্ট ফর সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার 3 রকম পার্ট রয়েছে। কি কি রয়েছে সেটা হচ্ছে কয়েকটা পার্ট রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমি যেটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে আমি যেটা জানি সেটা হচ্ছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, আর 2 নম্বর হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং
তিন নম্বর হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে ইঞ্জিনিয়ারিং আর এয়ারপোর্ট বলা যেতে পারে এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং রয়েছে এন্ড টানেল, 4 নম্বরে টানেল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, টানেল ইঞ্জিনিয়ারিং। এবারে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর পরে যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, এই ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং কে আমরা আরেকটা নাম জেনে থাকি, সেটা হচ্ছে কি ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর দুটো রকম পার্ট রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে পার্ট 1, একটা আমরা রয়েছে পার্ট 2 বা ভলিউম 1, পার্ট 1 और ভলিউম 1, পার্ট 2 और ভলিউম 2। ঠিক আছে, আচ্ছা ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এবারে আসি হচ্ছে ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর কি কি রয়েছে? ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সর্বপ্রথম যেটা পড়ে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলজি। ঠিক আছে, হাইড্রোলজি। আচ্ছা 1 ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আর কি পড়ে? এছাড়া আর মেইন সাবজেক্টের মধ্যে রয়েছে জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং। জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং, এই জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দুটো রকম পার্ট রয়েছে। কি কি রয়েছে? সেটা হচ্ছে এক নম্বর সার্ভেইং, সার্ভেইং, দু নম্বর হচ্ছে অ্যাডভান্স সার্ভে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রায় অনেকগুলো সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, প্রায় নাই করে বলতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রায় 15-16খানা সাবজেক্ট রয়েছে, মেইন সাবজেক্ট রয়েছে, যেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু নট ফর ইঞ্জিনিয়ারিং এক্সাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, গেট বা তুমি অন্য কোনো পিএসসি এক্সামে বসো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সাবজেক্টগুলো খুব 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 ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে আমাদের কাজ করে। আরেকটা রয়েছে যেটা আমাদের 6 নম্বর 7 নম্বর যে টপিকটা রয়েছে, 7 নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। and hydraulics। এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে, এছাড়া এই কটা ছাড়া আমাদের হলো কটা, প্রায় এদিকে 5টা, এটা 7টা, 7 আর 11, 11 দুগুণে 13, 15, 15 দুয়ে 17, 18টা সাবজেক্ট। 18টা সাবজেক্ট রয়েছে। এছাড়াও আরো মিসলেনিয়াস সাবজেক্ট রয়েছে। মিসলেনিয়াস সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, মিসলেনিয়াস সাবজেক্ট রয়েছে। এই মিসলেনিয়াস সাবজেক্টের মধ্যে কিছু জিনিস পড়ে যাচ্ছে। কি সাবজেক্ট পড়ে যাচ্ছে? যেরকম মিসলেনিয়াস সাবজেক্টের মধ্যে কি পড়ছে? সর্বপ্রথম মিসলেনিয়াস সাবজেক্টের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে কংক্রিট টেকনোলজি। কংক্রিট টেকনোলজি। এছাড়া কি পড়ছে? 2 নম্বর যেটা পড়ছে সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন and building materials and construction। building materials and construction। building materials and construction এছাড়া কি পড়ছে? এছাড়া আরো রয়েছে 3 নম্বর রয়েছে এস্টিমেশন এন্ড কস্টিং রয়েছে।
কি রয়েছে, 4 নম্বরে রয়েছে হচ্ছে কনস্ট্রাকশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। এখান থেকে তুমি কোশ্চেন আসে ভাববে না, এখান থেকে কোশ্চেন আসে না, এটা তুমি ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যেই পড়ছে। তবে এখান থেকে বলা যায় যে খুব একটা কোশ্চেন আসে না, গেটে আসে বা কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলে চলে আসে, ঠিক আছে। এছাড়া আর সেরকম কিছু সাবজেক্টের কথা এই মুহূর্তে মনে পড়ছে না। এই মোটামুটি এই সাবজেক্টের এই লিস্ট, এখানে এই লিস্ট মানে কি হলো, তোমার এখানে সাবজেক্ট হয়েছিল 17টা, 17 4 21টা সাবজেক্ট, 21টা সাবজেক্ট কিন্তু। তো 21টা সাবজেক্ট খুব ভালো ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট। মানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা এটা হচ্ছে যে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা গেট বলি বা পিএসসি এক্সাম বলি, তো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে আমাদের তো সব কিছু সমান, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট নেই। যেরকম আমি বলতে পারি যে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ধরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যে ধরনের কাজ হয়, যেরকম আমাদের কি কি ভাগ রয়েছে আমি বুঝছি জিনিসটা আশা করছি ভাগ তোলা হবে। যদি না তোলা হয়ে থাকে তাহলে পাস করে তুলে নেবে, ঠিক আছে, বুঝতে দিচ্ছি জিনিসটা, কারণ আমার জায়গা নেই, জিনিসটাকে মিটাতে হবে। মোছে না শীতে সব মাকালি হবে। তো বেসিক্যালি ব্যাপার যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যদি আমরা এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ধরি, ঠিক আছে, আমি একটা এক্সাম ধরে চলছি, ঠিক আছে, একটা এক্সাম নিয়ে আমি বলি না, যেহেতু সিলেবাস নিয়ে আলোচনা করছি, তো আজকে কাজের বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করবো। তো বেসিক্যালি আমি যদি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ধরি, ঠিক আছে, WPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাই হবে না এনিওয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে কোনো এক্সাম হবে না কেন, বাট চিফ ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এগুলো কীরকম নিয়ে হয়, এগুলো খুব কম ভ্যাকান্সি বেরোয়, কিন্তু বেসিক্যালি এদের কোনো এক্সাম মানে এগুলো প্রমোশনাল পোস্ট, বেসিক্যালি ম্যাক্সিমামটা প্রমোশনাল পোস্ট, কিন্তু কখনো কখনো নেয়, কীভাবে নেয়, যারা খুব 10 থেকে 15 বছর ভালো ভালো কোম্পানিতে এক্সপিরিয়েন্স রয়েছে বা অনেক বড় পিএসইউতে যারা কাজ করে, ওদের অ্যাজ পার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ার যাই বলুন মানে ওদের জয়েন করে। তো বেসিক্যালি ব্যাপারটা এটা হচ্ছে, WPSC অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, কি কি ব্রাঞ্চ রয়েছে একটু দেখে নিন। সর্বপ্রথম হচ্ছে পিডব্লিউডি এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বিল্ডিং আর একটা হচ্ছে রোডস, একটা হচ্ছে বিল্ডিং আর একটা হচ্ছে রোডস, ঠিক আছে। এটা এক নম্বর ব্রাঞ্চ হচ্ছে পিডব্লিউডি। 2 নম্বর ব্রাঞ্চ কি, 2 নম্বর ব্রাঞ্চ হচ্ছে ইরিগেশন এন্ড ওয়াটার ফ্যাক্টরিজ, ইরিগেশন এন্ড ওয়াটার ফ্যাক্টরিজ। তো আমি যে স্যারের কাছে পড়ি, যে আমার বেশি আমি একটা করবো বলে মানি না, তিনি রেলওয়ে বেসিক্যালি জব করেন, আর একজন রয়েছেন ওনার কাছেও পড়তাম, তিনি এখন ইরিগেশন আর ওয়াটার ফ্যাক্টরিজের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গাজল বা বেড়েছেন। তো নাম নিচ্ছি না, সেগুলো ওপেনলি নাম নেওয়াটা ঠিক হবে না। তো একজন রেলওয়ের ইঞ্জিনিয়ার, ইন্সপেকশন ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে ইরিগেশনের ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেসিক্যালি ইরিগেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ইরিগেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না, এখন প্রেজেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো 2020 সালের যেটা বেরিয়েছে ওরাতেই পেয়েছে সম্ভবত। আর একজনের কাছে মোটামুটি আমি করেছি, উনিও মোটামুটি স্ট্রাকচারাল একটা ভালো কোম্পানির কনসালটেন্ট, অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছে। তো আমি ওনাদের নাম নিচ্ছি, নামটা কি হবে নেই। তো পিডব্লিউডি বিল্ডিং এন্ড রোডস হচ্ছে, ইরিগেশন রয়েছে, আর কি রয়েছে, পিএইচডি ডিপার্টমেন্ট রয়েছে। আমি পিএইচডি ডিপার্টমেন্ট রয়েছে। আমি বেসিক্যালি এই এক্সামগুলো মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে কেন বলছিলাম, আমি গ্রেড নিয়ে বলতে পারতাম, আমি সার্ভিসেশন কমিশন নিয়ে বলতে পারতাম, আমি রেলের নিয়ে বলতে, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই নিয়ে বলতে পারতাম। এবার বেসিক্যালি আমি কেন ওয়েস্ট বেঙ্গল পিএসসি নিয়ে বলছি, তার কারণ হচ্ছে এটা যে যারা স্টুডেন্টরা আমাদের রয়েছে বেসিক্যালি স্টেটের, এবারে সেন্ট্রালের ব্যাপারটা কী হয়েছে, সেন্ট্রালের ব্যাপারটা হচ্ছে যে সেন্ট্রালের টেকনিক্যালের সঙ্গে সঙ্গে এতগুলো টেকনিক্যাল, এতগুলো সাবজেক্ট রয়েছে, 21টা সাবজেক্ট রয়েছে,
টেকনিক্যালের 21খানা সাবজেক্টের সঙ্গে আর নন টেকনিক্যালের এতগুলো সাবজেক্ট পড়তে হয়, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস, এতগুলো জিনিস পড়তে হয়, সায়েন্স, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথ অ্যান্ড রিজনিং, এতগুলো সাবজেক্ট পড়তে হয়। তো এতগুলো সাবজেক্ট ইনক্লুডেড রয়েছে সেন্টারের মধ্যে। এবারে ম্যাক্সিমাম যেহেতু এতগুলো সাবজেক্ট পড়তে হয়, অনেক প্রেশার হয়ে যায় বেসিক্যালি। এবার যারা একদম ঘরে বসে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম জন কী করে, ওয়েস্ট বেঙ্গলের যে চাকরিগুলো রয়েছে, কেএমসি, বিএসসি বা কেএমডিএ, নির্মাণ সহায়ক, এই এক্সামগুলোতে অনেকে মানে ইয়ে করে, অনেকে টার্গেট করে দেয়। তো বেসিক্যালি আমাদের সামনে শুনছি পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমডিএ জেই বা নির্মাণ সহায়ক বেরানোর কথা আছে। নির্মাণ সহায়ক ওই 2024 বেরিয়ে মানে ওই যে রেজিস্ট্রেশন হয় তারপরে যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমিও ওটা রেজিস্ট্রেশন করেই রেখেছি, এখন ওটার কোনো রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়নি। তো যেহেতু সামনে কয়েকটা পরীক্ষা আসতে চলেছে, তো আমি বেসিক্যালি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর বেসিক্যালি ফলো করবো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর যেহেতু আমি বেসিক্যালি ফলো করছি, তো আমি ওয়েস্ট বেঙ্গলের বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করি, তারপরে আমি সেন্ট্রালের দিকে যাবো, পেটের দিকে যাবো ধীরে ধীরে, কারণ এখন অনেক জিনিস বাকি। তো আমি আশা করছি একটু তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কারণ অনেকগুলো সাবজেক্ট তো আমাকে কভার করতে হবে অনেক খুব কম সময়ের মধ্যে। আমি তো আর 1 বছর 1.5 বছর ধরে সময় নিয়ে পড়াতে পারি না। এবার আমি যদি ভালো চাকরি কোথাও পেয়ে যাই, তখন না হলে আমি টাইম নিয়ে 2-2.5 বছর 3 বছর ধরে আমি আরও ভালো করে ডিসকাশন করে পড়াবো। তো এখন আমার সময় কম, সেই জন্য আমি জিনিসটাকে আমি খুব তাড়াতাড়ি অনেকগুলো জিনিসটাকে আমি সাবজেক্টগুলোকে আমি কভার আপ করতে চাইছি। যত কভার আপ করবো, তত ওই পিওইটিগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো তাদের প্র্যাকটিস হবে। তো আমার টাইটেল হলো ওইটা, কনসেপ্টগুলো ক্লিয়ার করে তারপরে আমি পিওয়াইকিউগুলোকে জিনিসটাকে ক্লিয়ার করতে চাই। যত পিওয়াইকিউ করবো, তত আমার কনসেপ্টুয়াল আরও ডেভেলপ করবে ভালোভাবে। ওই জিনিসটাকে আমি গ্রো আপ করতে চাইছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমি একটু পাবলিক সার্ভিস কমিশনের সামনে পিএসসি বা নির্মাণ সহায়ক বা কেএমডিএ এই কোর্সের এই জিনিসগুলো আসতে চলেছে। এই এক্সাম সামনে কেএমডি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেল, কেএমসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেল, সামনে আরও কেএমসির অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার বেরাচ্ছে কম কম করে, তো ওইগুলো হয়ে গেল। তো বেসিক্যালি এই জিনিসগুলো আমি কেন বলতে চাইছি, এবারে বিষয়গুলো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কোন এতগুলো তো সাবজেক্ট, এবারে সব এক্সামগুলো সব সাবজেক্টের উপর সমান গুরুত্ব দেয় না। তো বেসিক্যালি যে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার পাবলিক সার্ভিস কমিশনের যে জিনিসটা রয়েছে, সেখানে আমাদের কিছু কিছু সাবজেক্টের উপর গুরুত্ব রয়েছে। যেরকম হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা রয়েছে, তো এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্টটা কিন্তু সব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে পিএসসি হতে পারে, সেটা জেএসসি হতে পারে, বা এসএসসি বা সেটা গেট, যে কোনো মাধ্যম। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্টে আমাদের 5টা সাবজেক্ট রয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। তো 5টা সাবজেক্ট কিন্তু সব জায়গায় বা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আছে। এছাড়া তোমাদের খুব বেশি কোশ্চেন আছে, যেমন জিওটেকনিক্যাল থেকে খুব কোশ্চেন আছে, জিওটেক থেকে খুব কোশ্চেন আছে, ট্রান্সপোর্টেশন থেকে ভালো কোশ্চেন আছে, এখন ট্রান্সপোর্ট থেকে খুব কোশ্চেন আসছে দেখছি। এছাড়া থেকে কোশ্চেন আছে, এছাড়া কমপ্লিট থেকে কোশ্চেন আছে, ডিএমসি থেকে কোশ্চেন করে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের খুব মানে একটা ফেভারিট সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এমন কোনো জায়গা নেই, বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এমন কোনো পরীক্ষা নেই যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন করে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ইরিগেশন সাবজেক্টটার উপর খুব গুরুত্ব দেয়। ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি যে সাবজেক্টটা, কেন ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি সাবজেক্টের উপর গুরুত্ব দেয়, তাই প্রত্যেকটা সাবজেক্ট কেন গুরুত্ব দেয় সেটা আমি বলছি। প্রত্যেকটা সাবজেক্টকে কেন গুরুত্ব দেয় সেটা আমি বলছি। যে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের পিডব্লিউডি রোডস বা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং মানে আরসিসি কাজে লাগে। আমাদের কংক্রিটের বিল্ডিং হয়, স্টিলের বিল্ডিং হয়, ব্রিজ হয়, এরকম রোড হয়। রোডের ক্ষেত্রে আমাদের কি কত ধরনের রোড হয়, বিটুমিনাস রোড হয়, রিজিড পেভমেন্ট হয়, আর ফ্লেক্সিবল পেভমেন্ট। তো ফ্লেক্সিবল পেভমেন্ট বলতে আমরা বিটুমিনাস পেভমেন্টকেই বুঝি, আর রিজিড পেভমেন্ট বলতে আমাদের নামে যে বেসিক্যালি কংক্রিট রাস্তা, এক্সপ্রেস ওয়ে, সব যেরকম টাইপের কংক্রিটের রোড হয়, তো ওই জিনিসগুলোকে বুঝি। এবারে বেসিক্যালি ব্যাপার হচ্ছে কেন আমাদের পাবলিক সার্ভিস কমিশন এনভায়রনমেন্টাল সাবজেক্ট বা ইরিগেশন বা হাইড্রোলজির উপর খুব মানে জোর দিচ্ছে। কেন জোর দিচ্ছে? কারণ বেসিক্যালি আমাদের মেন পিডব্লিউডির ক্ষেত্রে আমাদের জানতে হলে ওখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আর কিছু ট্রান্সপোর্টেশন আর কংক্রিট ডিএমসি এইটুকু পড়লেই হয়ে যাবে। কিন্তু ইরিগেশন যেহেতু আমাদের ইনক্লুডেড রয়েছে, পিএইচি একটা ডিপার্টমেন্ট ইনক্লুডেড রয়েছে,
তো এটা শুধু পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে নয়, এটা স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট জায়গা। ইরিগেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলজি এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো সাবজেক্ট হচ্ছে আমাদের মেন পার্ট, মানে খুব স্তম্ভ একটা দুটো ইঞ্জিনিয়ারিংয়ে বা দুটো এক্সামের মধ্যে স্তম্ভ। এই জিনিসগুলো তোমরা এই কয়েকটা জিনিস বা কয়েকটা সাবজেক্ট, এছাড়া সার্ভেইং বলে যে সাবজেক্টটা আমাদের রয়েছে, সার্ভেইং বলে যে সাবজেক্টটা রয়েছে, এই সার্ভেইং সাবজেক্টটাও খুব মানে ইম্পর্টেন্ট একটা রোল ভ্যারি করে। এছাড়া ইরিগেশন ইঞ্জিনিয়ারিং বা হাইড্রোলজির সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে কংক্রিট প্লাস ডিএমসি প্লাস এসটিমেট, এই জিনিসগুলো হচ্ছে এই কটা সাবজেক্ট যদি কেউ পড়ে মোটামুটি ভালো করে, ঠিক আছে, এই কটা সাবজেক্ট এত করে 21টা সাবজেক্ট হচ্ছে, 21টা সাবজেক্ট তো পড়াশোনা করা কারোর পক্ষে সম্ভব নয়। তো এই কটা সাবজেক্ট যদি মোটামুটি কেউ ভালোভাবে পড়ে, তো আমি মনে করি যে 70 to 75% বা 80%, অ্যাবাউট 80% সিভিল ইঞ্জিনিয়ারিং জানা হবে। আর এরকম ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে বলে আমার মনে হয় না। এই কটা সাবজেক্ট যদি পড়ে যেমন এক্সাম মোটামুটি আমি বলবো 80% জিনিস জানা হবে, ঠিক আছে, বাকি 20% নলেজ দিতে গেলে তো আলাদা সাবজেক্ট পড়তে হবে। এবার আমি একটা ব্যাপারে ভাবছি, লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট টপিক। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট টপিক। নেক্সট টপিকটা কি? নেক্সট টপিকটা হচ্ছে আমি এবারে কি পড়াবো, আমি ফার্স্ট কোন সাবজেক্ট দিয়ে শুরু করবো, এটা একটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করতে চাই বেসিক্যালি সামনে যেহেতু আমাদের স্টেট গভর্নমেন্টের কিছু এক্সাম আসতে চলেছে, তো আমি বেসিক্যালি এই সাবজেক্টগুলো আমি পড়ে লিখলাম, ঠিক আছে। তো যে সাবজেক্টগুলো আমি পড়ে লিখলাম, তো সেই সাবজেক্টগুলোর উপর আমি ফার্স্ট মেইন ফোকাস করব। কীরকম আমি ফার্স্ট সাবজেক্ট পড়াবো? ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আমি একদম বেসিক সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট আমি একটা কথা বলি, এরকম আমাদের যারা তাদের 11-12 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে তারা ভালো করে জানতে পারবে, বা যারা ডিপ্লোমা করেছে বা বিটেক করেছে তারা ভালো করে জানতে পারবে। কেন কীভাবে জানতে পারবে না, তাদের ফার্স্ট ইয়ার পড়তে হলে ফার্স্টে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল। কেন ম্যাথ ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটাও জানার বিষয়। কেন ছিল জানার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেশন দিয়ে ওটাকে সলভ করা যায়, ওটাকে বোঝা যায় বা ওটাকে প্রুভ করা যায়। ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন ফিজিক্সকেও প্রুভ করা যায়, সেটা কেমিস্ট্রিকেও প্রুভ করা যায়। ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন ম্যাথমেটিক্স একটা জিনিস যেটা সব জায়গায় জানা দরকার, কারণ ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন না থাকলে ভেতরে কোনো জিনিস সম্ভব না। এটা একদম স্বাভাবিক, মানে একদম বেসের কথা, মূলের কথা, এটা রুট, ল্যাঙ্গুয়েজ অফ রুট বলে না, তো ওইটা হচ্ছে বেসের কথা। এবারে আমি বলি যে কেন এতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হবে বা কেন আমি ফার্স্ট এই সাবজেক্টগুলোকে চুজ করলাম। ফার্স্ট আমি কী সাবজেক্ট চুজ করলাম একটু লিখি। আমি ফার্স্ট পড়াবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, কারণ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে একদম বেসিক টপিক। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে নিউটনসের কিছু ল রয়েছে, কিছু লিনিয়ার মোশনের বা কিছু কলিশন রয়েছে, ইকুইলিব্রিয়াম রয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া রয়েছে, মুভমেন্ট রয়েছে, ফোর্স রয়েছে। এইসব জিনিসগুলো নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে আলোচনা করবো। কেন ইঞ্জিনিয়ারিং মধ্যে কী আলোচনা করবো? ফোর্স। সর্বপ্রথম আমরা আলোচনা করবো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। সর্বপ্রথম আলোচনা করবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে ফান্ডামেন্টাল। তারপরে হচ্ছে নিউটনস ল, তারপর হচ্ছে নিউটনস ল। 3 নম্বরে কি আসছে? 3 নম্বরে আসছে হচ্ছে ফোর্স। 4 নম্বর চলে আসছে মুভমেন্ট। 5 নম্বর চলে আসছে ইকুইলিব্রিয়াম। 6 নম্বরে চলে আসছে সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়া, এমআই। 7 নম্বরে আসছে, 7 নম্বরে কিছু মিসলেনিয়াস টপিক আছে, তার মধ্যে পড়ে যাচ্ছে কলিশন, ফিকশন, বা পড়ছে হচ্ছে আরেকটা টপিক আছে যেটা বলি প্রজেক্টাইলস। এই কটা টপিক পড়লে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর জানার দরকার, আমার মনে হয় এর মধ্যে জানা দরকার। হ্যাঁ, তো এই টপিকগুলো আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে পড়লে আমাদের আর বেসিক্যালি কাজে লাগে। কেন কাজে লাগে না, কারণ এইগুলো হচ্ছে বেসিক ফিজিক্সের মধ্যে। তো ফিজিক্স না জানলে তো আমরা বাকি সাবজেক্টগুলো সলভ করতে পারবো না, এটা মানে মাথায় ঢুকবে না, উপর দিয়ে ভাই কী হচ্ছে, কী হয়ে ঘটছে।
একটা জিনিস থেকে একটা জিনিসের ট্রানজিশন করতে পারবো। আমাদের এর বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমাদের 21টা সাবজেক্ট মনে রাখতে গেলে 21টা সাবজেক্টের মধ্যে 1000 ফর্মুলা রয়েছে, সোজা কথা, একদম পাতি বাস্তব বাংলা কথা, বাস্তব কথা, যে আমাদের 21টা সাবজেক্টের মধ্যে 1000 ফর্মুলা রয়েছে। এত ফর্মুলা তো মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়, এমনি মানুষ আজকের কথা কালকে বলে যাচ্ছে, তো এতগুলো ফর্মুলা কী করে মনে রাখবে। তো এই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা খুব মানে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নয়, প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেকটা জিনিসকে না প্রুভ করে করে মনে রাখতে হয়, যে কনসেপ্ট দিয়ে মনে রাখতে হয়, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব একটা মানে। এবং প্রত্যেকটা জিনিস শুধু প্রুভ করে নয়, প্রত্যেকটা জিনিসকে তুমি ন্যাচারাল যে জিনিসপত্র রয়েছে, ন্যাচারাল প্রকৃতির সঙ্গে রিলেট করে, প্রকৃতিতে কী ঘটছে ওটার সঙ্গে রিলেট করে তুমি মনে রাখতে পারবে। যেরকম আমি একটা উদাহরণ দিই, ধরো বৃষ্টি হলো প্রচুর, ঠিক আছে, আমি একটা ইরিগেশনের টপিক নিয়ে একটু বলছি, আমি একটু বলছি যে এখন পড়াচ্ছি না, আমি যখন টপিকের উপর অনলাইনে ঢুকবো ওই টপিকগুলো নিয়ে পড়াবো। ধরো একটা প্রচুর বৃষ্টি হলো, ঠিক আছে, আমি এটা জাস্ট নিয়ে আসি। এটা তোমার গ্রাউন্ড সারফেস রয়েছে, এটা তোমার জিএল গ্রাউন্ড লেভেল, এখানে তোমার রয়েছে হচ্ছে কোনো ওয়াটার সোর্স, ঠিক আছে, কোনো ওয়াটার সোর্স হচ্ছে। এবারে ওয়াটার সোর্স তো মানুষের দু রকমের হয়, কী হয়, একটা সারফেস ওয়াটার হয়, একটা সারফেস ওয়াটার, আর একটা হয় সাবসারফেস ওয়াটার। এই দু রকম ওয়াটার হয়, একটা সারফেস ওয়াটার, একটা সাবসারফেস ওয়াটার। এবারে যদি আমাদের বৃষ্টিপাত হয়, প্রেসিপিটেশন বা রেইনফল বলে থাকে, কী করে হয়, ফ্রম হাইড্রোলজিক্যাল সাইকেল, বাচ্চাকালে পড়েছি, মানে অজানা কিছু নয়, যে জল আমাদের নদীতে বা আমাদের ওয়াটার সোর্সে যে জল থাকে সেটা অতিরিক্ত গরমের কারণে বাষ্পীভূত হয়ে বা ইভাপোরেট হয়ে উপরে উঠে যায়, ওটা ডোমে ঘনীভূত হয়ে মেঘের আকারে বৃষ্টি রূপে নেমে আসে, ওইটা আবার রিসাইকেলেশন হতে থাকে। তো এটাকে বলে কি হাইড্রোলজিক্যাল সাইকেল। আমি এখন পড়াবো, এগুলো সব হাইড্রোলজিক টপিকের মধ্যে রয়েছে, হাইড্রোলজিক্যাল সাইকেল, হাইড্রোলজিক্যাল ওয়াটার সাইকেল, ঠিক আছে, হাইড্রোলজিক্যাল ওয়াটার সাইকেল। তো আমি টপিকগুলো নিয়ে বলবো, আরে ডিটেল ডিসকাশন করবো, এখন জাস্ট আমি একটু বোঝানোর জন্য বলছি। এবারে আমি বৃষ্টিপাত হবে, স্বাভাবিক বৃষ্টিপাত হবে, প্রেসিপিটেশন হবে, এটা আমার গ্রাউন্ড সারফেসের উপরে কিছু ওয়াটার কি হবে, প্রেসিপিটেশন ধরো আমাদের ধরলাম যে 200 ml বৃষ্টিপাত হবে, 200 ml বৃষ্টিপাত হবে। 200 ml মধ্যে কিছু ওয়াটার কি হবে, যে আমাদের ওয়াটার যে সোর্স রয়েছে, ওয়াটার বডির যে সোর্স রয়েছে সেখানে গিয়ে জমা হবে, স্বাভাবিক জমা হবে। আর কিছু ওয়াটার কি হবে, কিছু ওয়াটার আমাদের নিচে এখানে ধরো আমি ধরলাম, এখানে আমাদের ওয়াটার টেবিল রয়েছে, WT মনে হচ্ছে ওয়াটার টেবিল, রয়েছে, ঠিক আছে। কিছু ওয়াটার আমার হয়ে গেল কি সারফেস সোর্সের মধ্যে রান আউট হবে, যেটাকে আমরা মাটির উপর জল পড়ছে, বৃষ্টির জলটা মাটির উপর প্রেসিপিটেশন হচ্ছে, মাটির উপর পড়ছে, সেই জলটা গিয়ে সারফেস ওয়াটারে গিয়ে জমা হচ্ছে, ওই প্রসেসটাকে বলা হয় যে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন বয়ে যাচ্ছে ওটাকে বলা হয় প্রসেসটাকে রান, প্রসেসটাকে নাম কি, প্রসেসটার নাম হচ্ছে রান। আর কিছু ওয়াটার কি হবে, যে যেটা পুরো ওয়াটার তো রান হয়ে বেরিয়ে যাবে, কিছু ওয়াটার কি হবে মাটির নিচে চলে আসবে, মাটির ভেতরে মাটির যে সয়েলের মধ্যে যে ভয়েড বা পোরাসাইড বা যে গর্তগুলো থাকে, আমি সয়েল সব নিয়ে আলোচনা করবো, সয়েলের মধ্যে গর্তগুলো থাকে বা পোরাসাইড, সেগুলো নিয়ে গিয়ে আমাদের ওয়াটার টেবিলে গিয়ে গেদারিং হবে। তো এই প্রসেসটাকে কি বলা হয়, ইনফিল্ট্রেশন। এই প্রসেসটাকে কি বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন বলতে তাহলে এর মধ্যে এতগুলো জিনিস আছে, ইরিগেশন, সয়েল, হাইড্রোলজি, এতগুলো সাবজেক্ট একটার সঙ্গে একটা কানেক্টেড হবে, মানে একটা কনসেপ্ট, একটা হাইড্রোলজিক্যাল সাইকেল, তার সঙ্গে কি ঘটছে সেখান থেকে আমার এতগুলো সাবজেক্ট আমার রিলেটেড হবে। এবার এখান থেকে অনেক কিছু জিনিস আবার কনসেপ্ট, আবার ফর্মুলা উদ্ধার করা যায়। তো সেগুলোতে আমি আসবো, সয়েল কতটা জল নিতে পারবে, রুট জন্য কতটা জল থাকে, আমাদের চাষের জন্য কতটুকু, এটা ইরিগেশনের পার্টে হয়ে যাবে, চাষের জন্য কতটুকু জল
জল দরকার প্রত্যেকটা মানে ইয়ের জন্য, কী বলে ওটাকে, প্রত্যেকটা ফসলের জন্য, প্রত্যেকটা ক্রপসের জন্য আমাদের কতটুকু জল দরকার, রিকোয়ারমেন্টস অফ ক্রপস, আমাদের একটা টপিক রয়েছে এডুকেশন। তো আমরা এই জিনিসগুলো জানি। এবারে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কেন পড়াচ্ছি? ফার্স্ট, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা একদম বেসিক জিনিস। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যদি বেসিক জিনিস হচ্ছে, তো বেসিক জিনিস যদি আমি ফার্স্ট না জানি, যদি আমি একদম লাফিয়ে বড় কিছুতে চলে যাই, তো আমাদের বুঝতে একটু কনসেপ্টগুলো বুঝতে খুব অসুবিধা হয়, ঠিক আছে? তো আমি সেই জন্য লাফিয়ে বড় কিছু জিনিসে যাবো, আমি একদম ছোটো ছোটো করে ধীরে 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 শুরু করবো। তো সেরকম আমি ধারণা নিয়েছি। তো আমি কিন্তু একটা সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? কারণ একটা সাবজেক্ট পড়ালে আমার সিলেবাস শেষ করতে ভুল হয়ে যায়, সোজা কথা। আমার 2 বছরেও মানে 1 বছরেও সিলেবাস শেষ হবে বলে মনে হয়, মানে সিলেবাস শেষ করতে ধরে নাও 1-1.5 বছর আমার লেগে যায়। এবার বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি যেরকম পড়াবো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সঙ্গে সঙ্গে আমি একটা সাবজেক্ট শুরু করবো আশেপাশে, সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, খুব ইম্পর্টেন্ট পার্ট। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি স্ট্রাকচারাল সাবজেক্টের মধ্যে পড়ে যাচ্ছি, মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর থেকে একটা সাবজেক্ট শুরু করছি, আর একটা শুরু করছি হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এবারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে আমি এতগুলো জিনিস জানলাম। এবার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে আমি কি বলেছিলাম যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সয়েল মেকানিক্স, দুটো নম্বরটা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। আর একটা হচ্ছে সয়েল মেকানিক্স, 2 নম্বর হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। একটা হচ্ছে সয়েল মেকানিক্স, 2 নম্বর হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। আমি ফার্স্ট জানবো হচ্ছে সয়েল মেকানিক্স, ফার্স্ট আমি জানবো সয়েল মেকানিক্স। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আমার এখন কোনো গল্প নেই, এখন আমার কোনো দরকার নেই, নো নিডেড ফর দ্য ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নাও, ওকে? এখন আমি জানবো হচ্ছে সয়েল মেকানিক্স। আচ্ছা, এবারে সয়েল মেকানিক্স যদি আমি জানছি, তাহলে সয়েল মেকানিক্সের মধ্যে কি কি আমাদের চ্যাপ্টার করতে হবে একটু জেনে নিই, ঠিক আছে? সয়েল মেকানিক্সের মধ্যে কি কি চ্যাপ্টার করতে হবে একটু জেনে নিই। সয়েল মেকানিক্সের মধ্যে সর্বপ্রথম যে চ্যাপ্টার করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল। প্রপার্টিজ অফ সয়েল সর্বপ্রথম, 2 নম্বর ইন্ডেক্স প্রপার্টি। ইন্ডেক্স প্রপার্টি হলো 3 নম্বর হচ্ছে ক্লে মিনারোলজি, ঠিক আছে? ক্লে মিনারোলজি আমি এখন ঢুকে যাবো হচ্ছে পারমিয়েবিলিটি, and hydraulic conductivity or hydraulic conductivity। আচ্ছা, পারমিয়েবিলিটির আগে একটা চ্যাপ্টার রয়ে গেছে আমাদের, ওই চ্যাপ্টারটা জানা হতো। পারমিয়েবিলিটির আগে একটা চ্যাপ্টার রয়ে গেছে, পারমিয়েবিলিটির আগে একটা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? ওটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই জিনিসটা জানতে হবে। ওয়েল হাইড্রোলিক একটা চ্যাপ্টার আছে, ওয়েল হাইড্রোলিক্স। ওয়েল হাইড্রোলিক্স ওটা চ্যাপ্টার ছোটা, এই চ্যাপ্টারটা না শুধু এই সয়েল মেকানিক্সের জন্য, এই চ্যাপ্টারটা যদি আমরা সয়েল মেকানিক্সে পড়ে রাখি, এটা আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হোক, এটা আমাদের এডুকেশন ইঞ্জিনিয়ারিং হোক, প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে লাগে। এই জন্য আমি ওয়েল হাইড্রোলিক্সটা এখানে পড়ে রাখবো, ঠিক আছে? এখানে স্পেসিফিক ইল্ড রয়েছে, স্পেসিফিক রিটেনশন, ড্রডাউন, কোন অফ ডিপ্রেশন, আমাদের পাম্পিং আউট রয়েছে, এখানে অনেক রকম ফর্মুলা রয়েছে, তো অনেক রকম থিওরি রয়েছে, অনেক রকম রিসার্চ থিওরি রয়েছে। তো এইসব জিনিস জানবো। এইবারে ওয়েল হাইড্রোলিক্সের পরে আমরা 5 নম্বর জানবো হচ্ছে পারমিয়েবিলিটি और हाइड्रोलिक कंडक्टिविटी। দুটো সেম তো, কেন হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলা হয় সেটা আমি যখন পারমিয়েবিলিটিতে যাব তখন আমি পড়াবো, তখন আমি বলবো কেন হাইড্রোলিক কন্ডাক্টিভিটি পারমিয়েবিলিটিকে বলা হচ্ছে, ঠিক আছে? পারমিয়েবিলিটি আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এবার পারমিয়েবিলিটির পরে আমাদের কি চলে আসছে? পারমিয়েবিলিটির পরে চলে আসছে আমাদের হচ্ছে সিপেজ অ্যানালাইসিস, চলে আসছে সিপেজ অ্যানালাইসিস। আচ্ছা, সিপেজ অ্যানালাইসিসের পরে হচ্ছে আমরা করব হচ্ছে কম্প্যাকশন, সরি সিপেজ অ্যানালাইসিস জানার আগে সিপেজ অ্যানালাইসিসের মধ্যেই আছে, এটা পড়ে আছে সিপেজ অ্যানালাইসিস অ্যান্ড বলতে পারি যে সিপেজ অ্যানালাইসিসের মধ্যেই পড়ে আছে। সিপেজ অ্যানালাইসিসের মধ্যে একটা পাবো যে ইফেক্টিভ স্ট্রেস,
ইফেক্টিভ টেস্ট, ইফেক্টিভ টেস্ট আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইফেক্টিভ টেস্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ইফেক্টিভ টেস্টের পরে বলতে হচ্ছে কম্প্যাকশন। 8 নম্বর হচ্ছে কনসোলাইডেশন। কনসোলাইডেশন, ঠিক আছে। এই এতদূর হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, বুঝলে। এখান এতদূর হচ্ছে জিওটেকনিক্যাল। এই আরেকটা সাবজেক্ট, আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল। স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল, স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল। এবার আমি একটা কথা বলে দিই যে আমাদের এই 9টা টপিক হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, এই যে সয়েল মেকানিক্স, সয়েল মেকানিক্সের পার্ট। এবারে আমি এখানে একটা কথা বলি, এই সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট আমি একটা সাবজেক্ট পড়াতে চাইছি, সেটা হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। কেন পড়াতে চাইছি এটাও আমি বলে দিচ্ছি। ইরিগেশন ইঞ্জিনিয়ারিং মানে অ্যাকচুয়ালি আমাদের 3টে সাবজেক্ট একসাথে চলবে, ঠিক আছে। আমি কম্পেয়ার করে বা কনভার্ট করে আমি পড়াবো, 3টে সাবজেক্ট চলবে। এবার কেন ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং পড়াতে চাইছি, তার কারণ হচ্ছে এই ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এমন টপিক আছে, যেরকম বলতে পারি কী কী রয়েছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে ওয়াটার রিকোয়ারমেন্টস অফ ক্রপ বা ইন্ট্রোডাকশন অফ ইরিগেশন, বা পারপাস অফ ইরিগেশন, ওয়াটার রিকোয়ারমেন্টস অফ ক্রপস রয়েছে, ক্রপস, ক্যানেল ডিজাইন, তারপরে রয়েছে ক্যানেল ডাইভারশন নেটওয়ার্ক, ক্যানেল না ডাইভারশন নেটওয়ার্ক, ডাইভারশন নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে স্লোপ প্রোটেকশন কেন করা হয়, যেটার মধ্যে সিপেজ খুব গুরুত্বপূর্ণ টপিক। এই সিপেজের জন্য আমাদের বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার, আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার কী সেটা আবার জেনে নিই। আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার কী কী, আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার হচ্ছে ড্যাম, ব্যারেজ, ওয়ার। এইগুলো ফেলিওর কেন হয়, এগুলো ফেলিওরের কারণ কী, এবং যদি ফেলিওর না হয় তার জন্য অ্যাজ পার ইঞ্জিনিয়ার হিসেবে আমি তার কী প্রোটেকশন নিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কীভাবে প্রোটেকশন নেই, কেন ফেলিওর, এগুলো জানতে হবে। সয়েলের পারমিয়াবিলিটি, সিপেজ, কম্প্যাকশন, কনসোলিডেশন, স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল, ওয়েট হাইড্রোলিক্স, ক্লেমিনোলজি, এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে হবে। প্রপার্টিজ অফ সয়েল, ইন্ডেক্স প্রপার্টি, এগুলো ভালো করে জানতে হবে। তো এই জিনিসগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে ইরিগেশনের জিনিসগুলো পড়াবো। ডাইভারশন নেটওয়ার্ক এর মধ্যে আরও একটা জিনিস রয়েছে, যে হাইড্রোলিক স্ট্রাকচার রয়েছে, ডিজাইন অফ হাইড্রোলিক স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি ইরিগেশনের মধ্যে পড়াবো। তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং দুটো মধ্যে আমার খুব ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইরিগেশন ইঞ্জিনিয়ারিং আমার ফেভারিট সাবজেক্ট। তো সেই জন্য আমি ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি বেছে নিই। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট রয়েছে, ওটাও খুব মানে ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাট ওটা আমার মানে ভালো লাগে স্বাভাবিকভাবে। আমার সত্যি কথা বলতে আমার ওটা ভালো লাগে। আমার ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংকে যেরকম ভালো লাগে, তেমনি আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অতটা ভালো লাগে। তো এই টপিকগুলো আমি নেক্সট দিন শুরু করবো, হয়তো জিওটেকনিক্যাল দিয়ে স্টার্ট করবো, না আমরা ইমেজ দিয়ে স্টার্ট করবো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দিয়ে। সেটা দেখা যাক, আমি ভেবে দেখি। কালকেই আমি ভিডিওটা দেবো, নেক্সট দিন আমি ভিডিওটা দেবো। তো আশা করছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি স্টার্ট করবো, এরকম আমার প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। তো প্রপার্টিজ অফ সয়েল এমন কোনো মানে জিনিস নয় যেটা জানার জন্য ফিজিক্স জানতে হবে, সেটা একদম আমাদের ন্যাচারাল, আমাদের যে চারিপাশে যা জিনিস দেখছি, যা ইয়ে দেখছি, ওখান থেকেই এই জিনিসগুলো জানবো, ঠিক আছে। তো ওই জিনিসগুলো নিয়ে ফার্স্ট ইরিগেশন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সয়েল মেকানিক্স দিয়ে স্টার্ট করবো, প্রপার্টিজ অফ সয়েল দিয়ে স্টার্ট করবো। তো আজকে আর বেশি করছি না, আজকে এটুকুই থাক। পরের দিন যখন স্টার্ট করবো তখন আবার, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।